সেই ছেলে মেয়ে জামাত কিনা, সেই ছেলে মেয়ে শিবির কিনা, সেই ছেলে মেয়ে বিএনপি কিনা, সেই ছেলে মেয়ে জুলাই যোদ্ধা কিনা আমি তো জানতে চাইনি। ছাত্রলীগের ছেলেরা চাপাতি হাতে দাঁড়ানো, গুলি হাতে দাঁড়ানো, পুলিশ সেই ছাত্রদেরকে প্রোটেকশন দিচ্ছে, ভেতরে আমার ছেলে মেয়েরা চিৎকার করছে। আপনি শিক্ষক হিসেবে মুখ তুলে দাঁড়াতে পারবেন? রাষ্ট্র যতই বড় বড় কথা বলুক, অটিজম নিয়ে মেলা কাজ করে ফেলেছে, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো একটা সার্ভিসও আমার বাচ্চার জন্য রাষ্ট্র তৈরি করেনি। যেটুকু সার্ভিস করেছে আমি বেতন পেয়ে তার আমার টাকায় আমি আমি সার্ভিস তৈরি করেছি। আমরা এমন কোনো সমাজ তৈরি করতে পারি নাই যেটা নারীর জন্য কোনো শ্রদ্ধা আছে মানুষের মধ্যে। তাহলে আমরা কি চিন্তিত হচ্ছি এটা প্রকাশ্য হওয়াতে, নাকি চিন্তিত হচ্ছি এইটা আসলে ভেতরে ছিল এটা জানতে পেরে? মানে আমরা কি নতুন করে জানছি আসলে? অথবা আপনি ধরেন, আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি নারীর সাথে এই ক্লেদের সাথে ধর্মের যেমন যুক্ততা আছে, ধর্মের সাথে আবার পুরোপুরিভাবে যুক্ততা নেইও। কোনো ধর্ম আমাকে এই ক্লেদ নারীর প্রতি রাখতে হবে এরকম কোনো শিক্ষণ দেয় না। তার মানে হচ্ছে ধর্ম ভিত্তিক রাজনীতির যে ব্যবসাটা, সেই ব্যবসার মধ্যে এই ক্লেদটা জমা। সাধারণ ধর্মভীরু মানুষের মধ্যে এটা থাকবার কথা না, যিনি আসলেই ধার্মিক। ধর্মভিত্তিক রাজনীতিকে যদি আমার মতো মানুষ মনে করে যে এটাকে আসলে নিরুপদ্রবে রাজনীতি করবার জায়গা আমি দিব না, এটাই আমার রাজনীতি একটা অংশ, তাহলে সেটা কি আওয়ামী রেজিম যেইভাবে ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, একই সাথে সামনে দেখিয়েছে যে আমি দমন করতে চেয়েছি, সেই রাজনীতিকে কিন্তু আমরা প্রশ্ন করেছি। সেই রাজনৈতিক কৌশলকে আমরা ন্যায্যতা দেইনি, এবং সেই রাজনৈতিক কৌশলের মধ্যে দিয়ে এই যে গভীরভাবে সামাজিকভাবে যেই ধরনের কুপমণ্ডুকতা তৈরি হয়েছে, সেই কুপমণ্ডুকতা আমাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করবার জন্য সামাজিক এবং রাষ্ট্রীয় কি ধরনের উদ্যোগ এবং কৌশল আমাদের প্রয়োজন, সেই বিষয়ে নারীদের যে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর মধ্যে কোনো ঐকমত্য আছে কিনা। আমি যেহেতু নিজে অ্যাক্টিভিস্ট না, আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদের পথপানে আমরা চাই, তাদেরকে আমি প্রশ্ন রাখছি যে আপনারা একসঙ্গে বসেন, আপনারা বসে সেই পথরেখাটা আসলে তৈরি করেন, এবং যাকে যাকে ডাকতে হয়, কথা আছেন সকলকে ডেকে আপনারা সেই জায়গাটা, বোঝাবুঝির জায়গাটা একটু খোলাসা করে একটা যদি পথ দেখাতে পারেন, সেটা খুব জরুরি হবে। এবং এই প্রসঙ্গে আমি বলি যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকেন। রাশেদা আপা বলেছেন যে সেখানে সার্জিস আসে, নুসরাতকে ডাকা হয় কিনা আমি জানি না এনসিপির পক্ষ থেকে, অথবা জামায়াতকে ডাকা হয়, অথবা এই যে মাইলস্টোনের ঘটনার ওই পরদিনই যে 4টা দলকে ডাকা হলো, সেখানে বিএনপি আছে, এনসিপি আছে, ইসলামী ঐক্যজোট বোধহয় আছে, আর একটা দলের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারি না, যে জামাত আছে, জামাত, ইসলামী আন্দোলন, বিএনপি, এনসিপি। আমার একটা খুব সিম্পল প্রশ্ন, বিএনপি এর আগে বড় দল হিসেবে ক্ষমতায়ও এসছে এবং রাজনীতির তাদেরটা জানি। আমি এনসিপির প্রতিনিধিত্ব এখনো প্রমাণিত না, আমার জামাতের প্রতিনিধিত্ব এখনো প্রমাণিত না, ইসলামী ঐক্যজোট বা হোয়াটএভার তাদেরটাও প্রতিনিধিত্ব প্রমাণিত না। আমি কিসের ভিত্তিতে আসলে এই 4টা দলকে ডাকি, এবং কিসের ভিত্তিতে আমি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে, তাদের ভিত্তিটা কিসের? এই যে ডাকছে শিক্ষক হিসেবে, ধরেন আমি এক জায়গায় শিক্ষকতা করি, শিক্ষক হিসেবে যখন ডাকা হবে, কোন প্ল্যাটফর্মকে ডাকা হবে, সেই প্ল্যাটফর্মের ন্যায্যতা কে তৈরি করেছে? মানে এই জায়গাগুলো তো তাদেরও একটা ফর্মুলেশনের ব্যাপার। আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমার যেহেতু আমি একজন আমি শিক্ষকতা করি, গবেষণা করি, এবং আমার একটা সন্তান, একমাত্র সন্তান অটিজম আছে, এবং রাষ্ট্র যতই বড় বড় কথা বলুক, অটিজম নিয়ে মেলা কাজ করে ফেলেছে, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো একটা সার্ভিসও আমার বাচ্চার জন্য রাষ্ট্র তৈরি করেনি। যেটুকু সার্ভিস করেছে আমি বেতন পেয়ে তার আমার টাকায় আমি সার্ভিস তৈরি করেছি। আমাকে এই বাচ্চাটাকে দেখতে হয়, আমাকে বাসায় থাকতে হয়, অথবা তার সাথে থাকতে হয়।
এরপরে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে একটা জীবন আচরণ। আমরা যেমন ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়, এটা একটা জীবন আচরণ। রাজনীতি হচ্ছে একটা জীবন আচরণ। আপনি হঠাৎ করে বক্তৃতা দিয়ে রাজনীতিবিদ হতে পারেন। ফলে আমি এই জীবন আচরণ থেকে খুব সচেতনভাবে দূরে গেছি, কারণ আমার পক্ষে এই 24 ঘন্টার জীবন আচরণ সম্ভব না। কিন্তু ধরেন আমার মতো একটা মানুষ যে 15 তারিখ সারা রাত দেখে তার ছাত্রীরা এবং ছাত্ররা ভাইস চ্যান্সেলরের বাসায় অবরুদ্ধ থাকে, ভিসি সাহেব দরজা খুলেন না এবং গেটের বাইরে ছাত্রলীগের ছেলেরা চাপাতি হাতে দাঁড়ানো, গুলি হাতে দাঁড়ানো, পুলিশ সেই ছাত্রদেরকে প্রোটেকশন দিচ্ছে, ভেতরে আমার ছেলে মেয়েরা চিৎকার করছে। আপনি শিক্ষক হিসেবে মুখ তুলে দাঁড়াতে পারবেন পরদিন 16 তারিখের ভোরবেলা যদি আপনি সেই আমি রাতে যেতে না পারি, আপনি ভোরবেলা যদি সেই ছেলে মেয়ের পাশে না দাঁড়ান? সেই ছেলে মেয়ে জামাত কিনা, সেই ছেলে মেয়ে শিবির কিনা, সেই ছেলে মেয়ে বিএনপি কিনা, সেই ছেলে মেয়ে জুলাই যোদ্ধা কিনা, আমি তো জানতে চাইনি। আমরা তো গেছি। আমাদের কিন্তু 1 তারিখ থেকে শিক্ষক হিসেবে আমাদের যে ধরেন শিক্ষক হিসেবে আমরা যে কয়টা টাকা বেতন পাই এটা তো অত্যন্ত লজ্জা। আমরা আন্দোলনে ছিলাম, আমাদের সহকর্মীরা প্রতিদিন কর্মবিরতিতে ছিল 1 তারিখে 1 জুলাই থেকে। আমরা অনেকেই ব্যক্তিগতভাবে সেই আন্দোলনে চেয়ারে বসি নাই আমাদের সহকর্মীদের সাথে। আমাদের লজ্জা লেগেছে এই জন্য যে আমার প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে অবস্থা সেইটা সলভ না করে আমি তো আসলে আলাদাভাবে যেতেই পারি না। আমি শিক্ষকদের মধ্যে কোনো বড় ধরনের ঐক্য তৈরি করতে পারিনি। আমি কিন্তু যাইনি, আমরা অনেকেই যাইনি। কিন্তু 16 তারিখে আপনি না গিয়ে কিভাবে থাকবেন? তাহলে আমাকে আলাদাভাবে জুলাই যুদ্ধ বলার তো দরকার নেই। আপনি জুলাই যুদ্ধে কাকে চিনবেন? আমার 6-7টা ছাত্রী হলের বেশিরভাগ ছাত্রী 15 তারিখে সেই মিছিলে গিয়ে আমার অবরুদ্ধ ছেলে মেয়েদেরকে রক্ষা করেছে।